আচ্ছা যাই হোক, একটু ভালো করে খেয়াল করো। এই যে অধ্যায়, এই অধ্যায় কিন্তু গত 4-5 বছর ছিল না, মানে 19 সালের পর থেকে কিন্তু এই অধ্যায় নেই। তাহলে হঠাৎ করে কিন্তু তোমাকে বাড়তে পারে এই অধ্যায় শুরু। তাহলে এই অধ্যায় থেকে তার মানে তুমি যদি টেস্ট পেপার খোঁজো, কোনো প্রশ্ন কিন্তু পাবা না। পাবা কোন সময়? ওই 17 সাল, 16 সাল, 14 সাল, ওই সময়ের। তাহলে আমাদের এইখানে এই অধ্যায়তে সব শিল্প নিয়ে আলোচনা করা আছে। কি কি? কাঠ শিল্প আছে, সিমেন্ট শিল্প আছে, সার শিল্প আছে, কয়লা আছে, সিরামিক আছে, মানে যেগুলো মোটামুটি শিল্প আছে। তারপর কাগজ আছে। আর আমরা কি করব, এক এক ক্লাসে এক একটা শিল্প শিখবো। তাহলে আজকে শিখবো হচ্ছে কাঠ শিল্প। তাহলে কাঠ শিল্প মানে কি? তাহলে কাজ কি জিনিস, কাজ দিয়ে কি কি তৈরি করা যায়, কাজ আমি কিভাবে তৈরি করব, ওর কি ব্যবহার আছে, ওরা কি বিক্রিয়া দেয় কি বিক্রিয়া দেয় না, এই সব কিছু কিন্তু শেখা লাগবে। তাহলে আমরা আজকে মূলত কি শিখবো? কাঠ শিল্প। তাহলে দেখো, এই যে পঞ্চম অধ্যায়তে পরীক্ষা প্রশ্ন হবে কিন্তু এক সেট, বেশি না কিন্তু, কিন্তু তার জন্য আমাদের বেশ কিছু শিল্প পড়া লাগবে। তাহলে দেখো, আমরা যদি সবার প্রথমে বলি যে কাজ কি জিনিস, তা কাঁচের আসলে নির্দিষ্ট কোনো সংজ্ঞা টঙ্গা হয় না। কাঁচ হচ্ছে কি? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেটের মিশ্রণ। একটু ভালো করে দেখাবো, কিন্তু এমসিকিউ পড়া যাবে একসাথে। তাহলে বলতেছি কি, যে কাঁচ বা গ্লাস হলো রাসায়নিকভাবে কি জিনিস? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেটের মিশ্রণ। আচ্ছা, সিলিকেট বলতে কি বুঝি? দেখো, সাধারণত আমরা জানি যে SiO2, এটা বলে সিলিকা। সিলিকা এর বাংলা নাম কি? বালি। তাহলে সাধারণত এই সিলিকন ডাই অক্সাইড সোডিয়াম আর ক্যালসিয়ামের সাথে মিলে যে যৌগ তৈরি করে সেটাই মূলত কি? কাঁচ। তাহলে বলতেছে কি, যে কাঁচ বা গ্লাস হলো রাসায়নিক গঠন ভাবে সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেটের মিশ্রণ, যা দেখতে কেমন? স্বচ্ছ। তারপরে কি? কাঁচ শক্ত না নরম? শক্ত। তারপরে ভঙ্গুর মানে কি? কাঁচ কি ভাঙে নাকি ভাঙে না? ভাঙে। আবার অনিয়তাকার। এই অনিয়তাকার মানে কি? তুমি যদি চাও কাঁচকে বিভিন্ন আকৃতি দিতে পারো। তুমি তার কাঁচের গ্লাস বানাচ্ছ, কাঁচের জগ বানাচ্ছ, আবার জানলার কাঁচ, গাড়ির কাঁচ, বিভিন্ন কাঁচ বানাচ্ছ। তার মানে কি নির্দিষ্ট কোনো আকার আছে? তাহলে কাঁচকে আমি যে কোনো আকার দিতে পারি। আবার কাঁচ পদার্থ হিসেবে কি? কঠিন। তাহলে আমার কিন্তু বোর্ড পরীক্ষার সংজ্ঞার ভিতরেও আসতে পারে যে কাঁচ কি জিনিস। তাহলে কি বলবো? যে কাঁচ বা গ্লাস হলো রাসায়নিকভাবে কি? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেটের মিশ্রণ, যা দেখতে কিসের মতো? স্বচ্ছ, শক্ত এবং কি? ভঙ্গুর, কঠিন পদার্থ। তাহলে দেখো, তারপর একটা জিনিস আছে কি, যে কাঁচকে মানে কাঁচ কাকে বলে এবং কাঁচকে অতি শীতল তরল বলা হয় কেন? একটু ভালো করে বলবো কিন্তু। কারণ তুমি বলতে পারো, স্যার কাঁচ তো কঠিন পদার্থ, তাহলে আমি তারে আবার অতি শীতল তরল পদার্থ কেন বলতেছি? আচ্ছা, কাঁচ যখন তৈরি করা হয়, কাঁচ কি প্রথম থেকেই কঠিন থাকে, নাকি আগে কাঁচ তরলের মতো থাকে তারপরে তারে কঠিন করা হয়? আগে কিন্তু তরলের মতো থাকে, তারপরে বিভিন্ন ছাঁচে ফেলানো হয়, ছাঁচে ফেলাই তাই আকৃতি দিয়ে তার কি করা হয়? কঠিন করা হয়। তাহলে দেখো, একটু বলা হচ্ছে এরকম, যে কাঁচকে অতি শীতল তরল বলার কারণ কি? কাঁচের সান্দ্রতা কি হবে? অনেক বেশি উচ্চ। তার মানে কি? কাঁচের যে অণুগুলো আছে এদের গাঢ়ত্ব বা ঘনত্ব অনেক বেশি হয়। তারপরে বলতেছি কি, অনিয়তাকার কি পদার্থ? অজৈব কঠিন পদার্থ। কেন অজৈব বললাম? কাঁচের ভিতরে কি আছে বলেছি? সোডিয়াম আছে। তারপর কি আছে? ক্যালসিয়াম আছে। তারপর কি আছে? সিলিকা বা বালি আছে। এরা কি একটাও জৈব যৌগ? সবগুলো কি? অজৈব যৌগ। তাহলে অজৈব যৌগ হলে সেই জন্য তারপরে কি বলেছি? যে অজৈব কঠিন পদার্থ। দেখো, বলা হচ্ছে কি, যে কাচের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। কি নেই? নির্দিষ্ট গলনাঙ্ক নেই। বলা হচ্ছে এক্স রে পরীক্ষার মাধ্যমে। এক্স রে পরীক্ষা মানে বুঝি, ওই যে তোমাকে তো অনেক সময় হাত পা ভেঙে যায়, গেলে কি করতে নিয়ে চলে যায়? এক্স রে করতে নিয়ে যায়। কি দেখা যায়? যে ভিতরে কি অবস্থায় আছে। তাহলে কাচেরও কি হয়? এক্স রে পরীক্ষার সাথে দেখা যায় যে কাচের যে মধ্যস্থ অণুগুলো আছে, সেই অণুগুলো এটা হবে জালিকা। দেখেছো? ডালিকা হয়ে গেছে। এটা কি হবে? জালিকার মতো কাঠামো। জালিকা, জালিকার মতো কাঠামো তৈরি করে, তা প্রতিসম বা পর্যায় ভিত্তিক নয়। এই কথাটার মানে আমরা বুঝবো। ধরো, আমি যদি তোমার বলতাম 1 পাউন্ডের পাউরুটি, বুঝবা কিন্তু কথা। পাউরুটি বলো তো? এখন পাউরুটি তুমি যখন বাজার থেকে কিনে নিয়ে আসো, এরকম কাটা কাটা থাকে না? থাকে কিনা? তার মানে কি একটা স্তরে স্তরে সাজানো থাকে। এখন ওই পাউরুটির প্রত্যেকটার পিস কি সাইজ সমান হয়? কোনোটা মোটা হয়, কোনোটা চিকন হয়। তাহলে সেটা কি মানে প্রতিসম নাকি অপ্রতিসম? অবশ্যই অপ্রতিসম। তার মানে কি ওই কাঁটাটা সমান সমান নেই। তাহলে কাঁচের যে পদার্থ বা কাঁচের যে তরল পদার্থটা পাওয়া যায়, ওই তরল পদার্থের যে কাঠামো, ওই কাঠামোটা কি হয়? সব জায়গায় সমান হয় না। কোনো জায়গায় বেশি হয়, কোনো জায়গায় কম হয়। তাই তার কি বলেছি? তা প্রতিসম বা পর্যায় ভিত্তিক নয়। প্রতিসম হলে কি হতো? এই পিসগুলো সব সমান হতো। তাহলে কাঁচের ক্ষেত্রে কি এইগুলো সমান নয়। আবার কি বলতেছি? এটি তরলের মতো কিছুটা কি থাকে? দেখো, অগোছালো। তরল পদার্থ কি এক জায়গায় স্থির? নির্দিষ্ট আকার আকৃতি আছে? তাহলে সে কি মানে কোনো নির্দিষ্ট তো কাঠামোর মধ্যে তো নেই, অবশ্যই কি আলাদা আলাদা আছে। তাহলে কাঁচের ক্ষেত্রেও কি বলা আছে? যেটি তরলের মতো কিছুটা কি অগোছালো। তাহলে এ কারণে এদেরকে ক্লাসন আকারে দ্রবণ থেকে পৃথক করা যায় না। দেখো, একটু ভালো করে বুঝবো। এই যে ক্লাসন একটা পদ্ধতির কথা বলা আছে, এই ক্লাসন পদ্ধতির সাহায্যে
সাধারণত তরল পদার্থকে পৃথক করা হয়। কি করা হয়? তরল পদার্থকে পৃথক করা হয় কিসের সাহায্যে? ক্লাসনের সাহায্যে। অনেকগুলো তরল পদার্থ একসাথে আছে মনে করো, মিক্সড আছে, তাহলে আমরা কি করবো? সেখান থেকে আলাদা আলাদা করবো। এখন আমি বলতেছি কাঁচ তো তরল পদার্থের মতো কিছুটা, পুরোপুরি কি তরল পদার্থ? তাহলে পুরোপুরি যদি তরল পদার্থ না হয় তাহলে কি তারা আমি ক্লাসন আকারে পৃথক করতে পারবো? পারবো না কিন্তু। তারপর হচ্ছে কি যে তাই কাঁচকে কি বলা হয়? সুপার কোল্ড লিকুইড বলা হয়। তার মানে সহজ ভাষায় বোঝো যে কাঁচ পুরোপুরি তরলও না, কাঁচ আবার কি পুরোপুরি কঠিনও না। যখন আমি কাঁচকে ঠান্ডা করতেছি তখন ওই তরল পদার্থ কি হয়ে যাচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু যদি কাঁচের গলনাঙ্কের তাপমাত্রা আমি রাখি তাহলে সে সবসময় কি থাকবে? তরল থাকবে। তাহলে সহজ ভাষায় যদি আমরা এটাকে বলি, খদাগের একটা প্রশ্ন আমার আসে যে কাঁচকে অতি শীতল তরল বলা হয় কেন? তাহলে এর কারণ হচ্ছে কাঁচের ভিতরে যে অণুগুলো আছে তাদের সান্দ্রতা কি হয়? অনেক বেশি হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা কি যে কাঁচের ভিতরে যে অণুগুলো আছে তারা কি নয়? প্রতিসম বা পর্যায়ভিত্তিক নয়। এদেরকে কি দ্বারা পৃথক করা যায় না? ক্লাসন দ্বারা পৃথক করা যায় না। এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে আছে তাদেরকেই আমরা কি বলবো? সুপার কোল্ড লিকুইড বলবো। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, তার মানে কি সান্দ্রতা অনেক বেশি, তারপরে কি প্রতিসম বা পর্যায়ভিত্তিক নয়, তারপরে কি করতেছি? ক্লাসন আকারে পৃথক করা যাচ্ছে না। এখন তুমি যদি চাও যে পরীক্ষার সময় আমি এর বৈশিষ্ট্য আকারে লিখবো, তাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। যে কি কি বৈশিষ্ট্য? একটা লিখবো উচ্চ সান্দ্রতা বিশিষ্ট, তারপরে কি বলবো? এদের নির্দিষ্ট কোনো কি নেই? গলনাঙ্ক নেই। তারপরে কি বলবো? এদের প্রতিসম বা পর্যায়ভিত্তিক নয়। তারপরে কি বলবো? এদেরকে কি করা যায় না? ক্লাসন আকারে পৃথক করা যায় না। এই বৈশিষ্ট্যগুলো না থাকার কারণেই মূলত কি হবে? এদের ক্ষেত্রে কি হবে? এরা অতি শীতল তরল পদার্থ। কথা বলছি কিনা? দেখো তারপরে যদি আমরা খেয়াল করি কি আছে কাঁচের ভৌত ধর্মাবলী। দেখো ভৌত ধর্মাবলী তোমরা সবাই জানো, কারণ কাঁচের জিনিসপত্র সবার বাড়ি আছে। তাহলে প্রথমে কি বলা হয়েছে? কাঁচের সুনির্দিষ্ট কি নেই? গলনাঙ্ক নেই। অর্থাৎ এক এক কাজ এক এক তাপমাত্রায় গলে যেতে পারে, সব কাজ যে একই তাপমাত্রায় গলবে তা কিন্তু না। তারপর কি বলা আছে? এটি তাপ ও বিদ্যুৎ কি অপরিবাহী। একথার মানে বোঝো? যদি তুমি কাঁচের গ্লাসে কারেন্টের তার লাগাই দাও, বিদ্যুৎ পরিবহন করবে? করবে না কিন্তু। তারপর কি বলেছি? কাঁচ খুবই কি শক্ত এবং ভার প্রকৃতির, কিন্তু কি ফাইবার কাঁচ কেমন হয়? নরম প্রকৃতির। ফাইবার কাঁচ জানো? ওই যে ওয়াইফাই এর তারের ভিতরে থাকে চিকুন চিকুন দেখবা, তো সেগুলো কি হয়ে যায়? ভেঙে যায় কিন্তু। তারপর কি বলছি? যে কাঁচকে তাপ দিলে তা কি হয়? ধীরে ধীরে নরম হয়। পেপার ওয়েট বানাইছো কোনোদিন? তোমরা পেপার ওয়েট বানাইছো কোনোদিন? বাল্বের ভিতরে কলম টলম দিয়ে পেপার ওয়েট বানাইছো কোনোদিন? তা ওই সময় কিন্তু তুমি কাঁচ দিয়েও পেপার ওয়েট বানাতে পারো। তোমরা ছোটবেলায় বানাওনি? এগুলো আমরা খুব বানাইছি। তারপর দেখো যে কাঁচের সান্দ্রতা কেমন হবে? উচ্চ হবে। এবং সেটা কত হবে? 10 পয়েস। দেখো এটা হচ্ছে সান্দ্রতা মাপার এককের নাম হচ্ছে পয়েস। কত হবে? 10-এর চেয়ে বেশি। তাহলে এটা কিন্তু আমার এমসিকিউতে পরীক্ষায় আইছে যে কাঁচের সান্দ্রতা কত, সেটা কত? 10 পয়েসের বেশি। তারপর কি বলা হয়েছে? কাঁচ পানিতে কি অদ্রবণীয়। অর্থাৎ কাঁচকে যদি পানির মধ্যে দেওয়া হয় পানির সাথে কি সে মিশে যাবে? কখনোই কিন্তু মিশবে না। তারপরে বলা হয়েছে কি তবে অ্যালকালি সিলিকেট। এই অ্যালকালি শব্দের অর্থ ক্ষার। অ্যালকালি শব্দের অর্থ কি? ক্ষার। তাহলে অ্যালকালি সিলিকেট বা পানি কাঁচ পানিতে কি হয়? দ্রবণীয় হয়। আমরা যখন কাঁচের শ্রেণীবিভাগ পড়বো তার মধ্যে কাঁচের কি আছে যে পানি কাঁচ কি জিনিস সেটা দিয়ে আছে। তাহলে ক্ষারযুক্ত কোনো কাঁচ হলে সেটা পানিতে কি হবে? দ্রবণীয় হবে। তারপর কি বলা হয়েছে? স্বচ্ছতাকে অক্ষুণ্ণ রেখে কাঁচকে বিভিন্ন রং দেওয়া যায়। আচ্ছা তোমরা রঙিন কাঁচ দেখেছো না? এমনকি দেখবা জানলার থাই গ্লাসও কিন্তু এক একজনের এক এক রকম। তার মানে কি কালার ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে আমি বলতেছি কি যে কাঁচের বেশ কিছু ভৌত ধর্মাবলী আছে। তার ভিতরে প্রথম ধর্মাবলী কি যে কাঁচ কি হবে? স্বচ্ছ, অনিয়তাকার, অদানাদার কঠিন পদার্থ। এর কি নেই? সুনির্দিষ্ট গলনাঙ্ক নেই। এরা তাপ বিদ্যুৎ অপরিবাহী। কাঁচ কি খুবই শক্ত, কিন্তু ফাইবার কাঁচ কি নরম। তারপরে কি বলতেছি? কাঁচকে তাপ দিলে সে কি হয়? নরম হয়। কাঁচের উচ্চ কি আছে? সান্দ্রতা আছে। তার মান কত? 10। তারপরে বলতেছি কাঁচ পানিতে কি হয়? অদ্রবণীয় হয়। কিন্তু কোন কাঁচ দ্রবণীয়? অ্যালকালি সিলিকেট কাঁচ পানিতে দ্রবণীয়। আবার কাঁচ কেমন হতে পারে? রঙিন হতে পারে। দেখো বুঝি কিনা? তাহলে এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু আমার মনে রাখতে হবে, বহুপদী এমসিকিউর ভিতরেও লাগবে। তাহলে এগুলো কোন বৈশিষ্ট্য? ভৌত বৈশিষ্ট্য। এবার কি লাগবে? রাসায়নিক বৈশিষ্ট্য। তাহলে বলেছি দেখো কাঁচ হচ্ছে বিভিন্ন ধাতব। এটা ধাতব হবে। কাঁচ কি বিভিন্ন ধাতব। পরে যখন নোট করবা ঠিক করে নিবা কিন্তু। বিভিন্ন ধাতব, এটা হবে সিলিকেট। দেখেছো বানান কি পরিমাণে ভুল? ধাতব সিলিকেটের মিশ্রণ। তাহলে কি হবে? কাঁচ বিভিন্ন ধাতব সিলিকেটের মিশ্রণ। ওই যে আমরা একটু আগে পড়ছিলাম কাঁচ কি কি দ্বারা তৈরি? সোডিয়াম, ক্যালসিয়াম দ্বি সিলিকেট। তার মানে কি বিভিন্ন ধাতু। তারপর বলতেছি কি যে রাসায়নিক ভাবে কাঁচ কি সোডিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণে কি কাঁচ। এর বলছে কাঁচ কি বায়ু বা অন্য কোনো জারক পদার্থ দ্বারা আক্রান্ত হয় না। একটু খেয়াল করবা, আমি যদি লোহাকে বাইরে রাখি মরিচা পড়ে যায় না? কিন্তু কাঁচটা যদি বাইরে রাখি কিছু হয়? তাহলে কি হলো? কাছে কি আমার কোনো বাতাস এসে কোনো কাজ করতে পারলো?
তার মানে কি কাঁচের উপরে বাতাসের কোনো ভূমিকা নেই। পরে বলতেছি কাঁচ রাসায়নিকভাবে অ্যালকানাইল, এই অ্যালকানাইল মানে হচ্ছে ক্ষারধর্মী। কোন ধর্মী? ক্ষারধর্মী। কেন ক্ষারধর্মী? সোডিয়াম কি ক্ষার, এই ক্যালসিয়ামও কি মৃৎ ক্ষার, মানে ক্ষার তো, সোডিয়াম ক্ষার, ক্যালসিয়াম কি মৃৎ ক্ষার, তাহলে মূলত জিনিসটা কি ক্ষার। তাহলে কাঁচ রাসায়নিকভাবে তাহলে কি হবে? ক্ষারধর্মীই হবে। ক্ষারধর্মীর ইংলিশটাকে কি বলা হয়? অ্যালকানাইল। এবার বলেছে কি এটি পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, তার মানে কি ক্ষার উৎপন্ন করেছে। যদি সে ক্ষারধর্মী না হতো তাহলে কি ক্ষার তৈরি করতো? তাহলে অবশ্যই ক্ষারধর্মী। এবার বলেছি সাধারণত কাঁচ কি ক্ষার দ্বারা আক্রান্ত হয়। তার মানে কি তুমি যখন কাঁচ পরিষ্কার করতে যাবা দেখবা গ্লাস ক্লিনার আছে, যদি গ্লাস ক্লিনার অনেক বেশি পরিমাণে ব্যবহার করো তাহলে আস্তে আস্তে কিন্তু কাঁচ ক্ষয় হবে। কাঁচ কি হবে? ক্ষয় হবে। তারপর বলতেছি কি যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড ছাড়া অন্য কোনো অ্যাসিড দ্বারা কাঁচ আক্রান্ত হয় না। তার মানে তুমি যদি কাঁচের সাথে কখনো হাইড্রোফ্লোরিক অ্যাসিড নিয়ে আসো, কাঁচ সাথে সাথে তার সাথে বিক্রিয়া করবে। অন্য কোনো অ্যাসিড মনে করো যদি তোমার বলতাম H2SO4 দাও কাঁচের সাথে, যদি বলতাম নাইট্রিক অ্যাসিড দাও, তাহলে এরা কি বিক্রিয়া করতো? এরা কিন্তু বিক্রিয়া করতো না। তাহলে কোন অ্যাসিড বিক্রিয়া করবে? হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তাহলে তোমার কিন্তু পরীক্ষার সময় এটা দিয়ে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন অ্যাসিডের সাথে কাঁচ বিক্রিয়া করে। তাহলে কোন অ্যাসিড? হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তাহলে বিক্রিয়া করে কি বানায় একটু খেয়াল করো বিক্রিয়াটা। তাহলে এটা আসছে আমার কাঁচের সংকেত, ওই যে বলিলাম কি সোডিয়াম ক্যালসিয়াম। তাহলে আমি কার উদাহরণ নিছি? সোডিয়ামের উদাহরণ নিছি। তাহলে সোডিয়াম সিলিকেট, এই যে Na2O SiO2, তার সাথে কার বিক্রিয়া? এই সমতা করার জন্য সামনে 6 দিছি, তুমি মূল বিক্রিয়া মনে রাখতে হবে। তাহলে মূল বিক্রিয়া কি উৎপন্ন হবে? সোডিয়াম ফ্লোরাইড, সিলিকন ফ্লোরাইড আর কি পানি। তাহলে আমার মূলত দরকার কি যে কাঁচের সাথে যদি আমি অ্যাসিড হিসেবে কি ব্যবহার করি? হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তবেই সে বিক্রিয়া করবে, অন্য কোনো অ্যাসিড হলে বিক্রিয়া করবে না। আমরা এই অধ্যায়ের শেষের দিকে পড়বো যে কাঁচে কিভাবে ডিজাইন করতে হয়। কাঁচে বিভিন্ন ডিজাইন করে না, দেখেছো না? কাঁচের প্লেট, কাঁচের গ্লাস, বিভিন্ন ডিজাইন দেখেছো না? ওই ডিজাইন কিভাবে করতে হয়, ডিজাইন করতেও কিন্তু এই শেপ লাগে। আমরা শেষের দিকে পড়বো কি। তা তোমরা তো, তোমার কাছে তো আর এই জিনিসপত্রগুলো তো নেই। তোমার কাছে যদি জিনিসপত্র থাকতো তাহলে তুমি পাইতে। এই যে কাঁচ তৈরি করতে গেলে প্রায় 1400 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, তুমি সে তাপমাত্রা কই পাবা? সে তাপমাত্রা তো তুমি তৈরি করতে পারবা না। দেখো এই যে পরে ওটা লিখেছিলাম কার জন্য? সোডিয়ামের জন্য। মানে প্রশ্নটা কি ছিল ভালো করে খেয়াল করো, কাঁচ কিসের মিশ্রণ? সোডিয়াম আর ক্যালসিয়াম সিলিকেট। তাহলে আমি একবার বিক্রিয়া লিখেছি কি দিয়ে? সোডিয়াম দিয়ে। তাহলে আরেকবার বিক্রিয়া হবে কি দিয়ে? ক্যালসিয়াম দিয়ে। বিক্রিয়া কিন্তু একই, ক্যালসিয়াম, শুধু এই জায়গায় ক্যালসিয়াম ফ্লোরাইড, এই জায়গায় কি ছিল? সোডিয়াম ফ্লোরাইড। বাকিটা SiF4 যা SiF4 তাই, পানি যা পানি তাই। বুঝেছি? দেখো তারপরে কি আছে? কাঁচ প্রস্তুতির কাঁচামাল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এই কাঁচ প্রস্তুতির কাঁচামাল খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে তোমাকে। এখান থেকে কাঁচ প্রস্তুতির কাঁচামাল আর হচ্ছে কাঁচ প্রস্তুতির মূলনীতি, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো কাঁচ প্রস্তুতির কাঁচামালের ভিতরে কাঁচামালকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটাকে কি বলেছি? প্রধান কাঁচামাল, আর একটাকে কি বলেছি? অপ্রধান কাঁচামাল। তাহলে প্রধান কাঁচামাল মানে কি? ওইটা থাকতেই হবে, ওটা তো বাদ দেওয়ার কোনো লাইন নেই। অপ্রধান কাঁচামাল মানে কি? এটা আমার থাকতেও পারে নাও পারে। তো সাধারণত অপ্রধান কাঁচামাল দিয়ে আমরা বিভিন্ন বর্ণের কাজ তৈরি করি, আমরা বিভিন্ন ধরনের কাজ তৈরি করি। মূলত কাজ তৈরি করতে কি লাগবে? প্রধান কাঁচামাল। একটু মনে রাখতে হবে প্রধান কাঁচামাল হচ্ছে 3টি। কয়টা? 3টি। আর অপ্রধান কাঁচামালের শেষ নেই, 6-7টা আছে, 8-9টাও আছে, তার 6-7টা বেশি ব্যবহার করা হয়। তাহলে আমার এখানে কি বলেছি? প্রধান কাঁচামাল কয়টা? 3টা। কি কি? সোডিয়াম যুক্ত যে কোনো জিনিস লাগবে, ক্যালসিয়াম যুক্ত যে কোনো জিনিস লাগবে, আর লাগবে বালি। দেখো কাঁচের সংজ্ঞা কি বলেছি? সোডিয়াম ক্যালসিয়াম ডি সিলিকেট। সিলিকেট মানে কি? বালি থেকে আসবে। আবার কি? সোডিয়াম লাগবে, ক্যালসিয়াম লাগবে। দেখো খেয়াল করো আমাদের কাঁচ প্রস্তুতির যে কাঁচামালগুলো আছে যদি আমরা খেয়াল করি, দেখো এই যে দিয়ে আছে। প্রথমে কি দিয়ে আছে? প্রধান কাঁচামাল সমূহ কি? প্রথমটা কি? বালি ও কোয়ার্টজ। এই কোয়ার্টজ মানে হচ্ছে পাথরের কণা, ছোট ছোট কণা। ওই যে সিলিকেট বালি কয় বোঝো, ছাদ ঢালাইয়ের সময় লাগে, ওইটাকে বলা হচ্ছে কোয়ার্টজ। তাহলে বলতেছি কি? বালি ও কোয়ার্টজ। বলছি কাঁচ প্রস্তুতিতে সাধারণত কেমন কেমন লাগবে? ভালো করে খেয়াল করো কিন্তু ওই লাইন কাজে লাগবে। আয়রন ডাইঅক্সাইড মুক্ত বালি। কি অক্সাইড মুক্ত বালি? আয়রন ডাইঅক্সাইড। কিন্তু যদি কোনো সময় রঙিন কাঁচ বানাও, কেমন কাঁচ, তখন কিন্তু আবার ওইটা লাগবে। দেখো কি বলা হয়েছে যে কাঁচ প্রস্তুতিতে সাধারণত আয়রন ডাইঅক্সাইড মুক্ত বালি ব্যবহার করা হয়, তবে বর্ণযুক্ত কাঁচ তৈরিতে, কোন কাঁচ? রঙিন কাঁচ, তখন কি করতে হবে? সামান্য পরিমাণ আয়রন অক্সাইড যুক্ত বালি ব্যবহার করা হয়। তাহলে বলা হচ্ছে কাঁচ প্রস্তুতিতে ব্যবহৃত বালি বা কোয়ার্টজ কেমন হতে হবে? বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ মানে কি? ওর মধ্যে ময়লা আবর্জনা থাকলে হবে না, তার মানে কি? আমার পরিষ্কার করে নিতে হবে। এবং এতে লোহের একটা পরিমাণ দিয়ে আছে, মার্ক করে কিন্তু এগুলো লাগবে। লোহের পরিমাণ কত পার্সেন্ট?
0.045% এর বেশি থাকতে পারবে না। এবার বলা হচ্ছে অপটিক্যাল কাছে, এই অপটিক্যাল বোঝো, চশমার কাচ। অপটিক্যাল কাচ মানে কি? এই যে চশমাকে কি বলা হয়? অপটিক্স বলা হয়। তাহলে কি অপটিক্যাল কাছে কত বেশি থাকতে পারবে না? 0.015%। তাহলে দুইটা পার্সেন্টেজ খেয়াল করো, একটা কত 0.015% আর একটা কত 0.045%। এই 0.045% এইটা, আর কত 0.015%। এই দুইটা মান কিন্তু আমার লাগবে। পরে বলতেছে কি সোডা মানে কি? সোডিয়াম যুক্ত জিনিস। দেখো সোডার উৎস হিসেবে কি ব্যবহার করা হয়? সোডা অ্যাশ। সোডা অ্যাশ মানে কি? সোডিয়াম কার্বনেট। সোডা অ্যাশ মানে কি জানো তো? সোডা অ্যাশ মানে কি? সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। এছাড়াও এখানে কি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট। এটার কি বলা হয়? NaHCO3। ওটা কি? সোডিয়াম বাইকার্বনেট। এবার কি লিখেছে? সল্ট কেক। এই সোডিয়াম সালফেটের বাণিজ্যিক নাম হচ্ছে সল্ট কেক। এটার এমনি রাসায়নিক নাম কি? সোডিয়াম সালফেট। তার আবার বাণিজ্যিক নাম কি? সল্ট কেক। তো আমি যেমন এই যে আমি কি সোডা অ্যাশটা কি বাণিজ্যিক নাম, রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। ওটা কি? সোডিয়াম বাইকার্বনেট। ওই যে বেকিং সোডা পড়িছো তোমরা, সোডিয়াম বাইকার্বনেট। তারপর কি? সোডিয়াম নাইট্রেট প্রভৃতি ব্যবহার করা হয়। সোডা বিগলকের কাজ করে। বিগলক মানে কি? যারা গলাতে সাহায্য করে। কি করতে সাহায্য করে? গলাতে। তাহলে কাকে গলাতে সাহায্য করে? ওই যে বালিকে গলাতে সাহায্য করে। কথা কি বুঝেছি? আমি যখন কাজ বানাবো, বালি কি তরল? বালি কঠিন পদার্থ, তাহলে তো আমার তাপ দিয়ে গলাতে হবে। তাহলে ওই বালিটাকে গলাতে কে সাহায্য করবে? এই সোডা অ্যাশ বা সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, এরা কাজ করবে। বুঝেছি? 3 নাম্বার কি আছে? চুন। চুন মানে কি? ক্যালসিয়াম গঠিত জিনিস নাকি? চুন বলতে কি বোঝায়? ক্যালসিয়াম আছে এমন জিনিস। তাহলে কি বলতে? দেখো চুনের উৎস হিসেবে কি ব্যবহার করা হয়? চুনা পাথর। তাহলে চুনা পাথরের সংকেত কি জানি তো? এই ছাড়া আমি আরো কি ব্যবহার করতে পারবো? ডোলোমাইট। এই ডোলোমাইটের সংকেত মুখস্থ রাখতে হবে কিন্তু। ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা কি বলা হয়? ডোলোমাইট। এটা কিন্তু আকরিক 9, 10 নবম দশম এই দশম অধ্যায়তে ছিল, যে খনিজ পদার্থের মধ্যে। তাহলে ডোলোমাইট কি? ক্যালসিয়াম কার্বনেট আর কার মিশ্রণ? ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ। তাহলে এ থেকেও আমরা কি পাবো? চুন পাবো। চুনের কাজটা কি? চুন হচ্ছে কাচের স্থায়িত্ব প্রদান করে। স্থায়িত্ব মানে কি? কাজটা টেকসই হবে। তাহলে আমি বলতেছি প্রধান কাঁচামাল কয়টা? 3টা। কি কি? বালি, তারপর কি সোডা, আর কি? চুন। তাহলে বালি হিসেবে তো সিলিকন ডাইঅক্সাইড লাগবে। এবং কেমন বালি লাগবে? তাতে আয়রনের অক্সাইড থাকতে পারবে না। কোন জায়গায় থাকতে পারবে? যদি রঙিন কাঁচ হয়। পরিমাণ কত পার্সেন্ট? স্বাভাবিকভাবে 0.045%, কিন্তু অপটিক্যাল কাঁচ হলে 0.015%। ক্লিয়ার? এবার তারপরে বলছি কি সোডা হিসেবে আমরা কি ব্যবহার করব? সোডিয়াম যুক্ত জিনিস। তার ভিতরে কি কি নিতে পারি? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট ইত্যাদি। এর কাজটা কি? বিগলকের কাজ, মানে কি? বালিকে গলাতে সাহায্য করবে। তারপরে কি আছে? চুন। তাহলে চুন হিসেবে কি ব্যবহার করব? চুনা পাথর। এর পাশাপাশি কি? ডোলোমাইট বা ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ। আর এখানে বলতেছি এটার কাজ কি? কাচের স্থায়িত্ব বাড়ানো। তাহলে এই 3টা কি গেল? প্রধান উপাদান বা প্রধান কাঁচামাল। তাহলে এবার আমার কি লাগবে? অপ্রধান। দেখো এই অপ্রধান কাঁচামাল কিন্তু অনেকগুলো। এর প্রত্যেকটাই যে প্রত্যেক কাজ বানাতে গেলে লাগবে তা কিন্তু না। কিছু কিছু নির্দিষ্ট কাজের জন্য কিছু কিছু দরকার হবে। তাহলে দেখো অপ্রধান কাঁচামালের ভিতর প্রথমটা কি আছে? ফেল্ডস্পার। এই নাম হয়তো তোমরা আগে কোনোদিন শোনোদিনই। এই ফেল্ডস্পার হচ্ছে বিভিন্ন অক্সাইডের মিশ্রণ। ফেল্ডস্পারটা কি? সাধারণত বিভিন্ন অক্সাইডের মিশ্রণ। একটু খেয়াল করে দেখো দিন। সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, তাহলে বিভিন্ন অক্সাইড না? আবার এটাও কি? পটাশ। পটাশটা তাহলে কি হবে? K2O, Al2O3, 6 কি? SiO2। তাহলে ফেল্ডস্পার মূলত কি? সাধারণত বিভিন্ন অক্সাইডের মিশ্রণ। তাহলে এখানে সোডা। সোডা মানে কি? সোডিয়াম। তাহলে সোডিয়াম যদি থাকে তার মধ্যে, তাহলে তার কি বলবো? সোডা ফেল্ডস্পার। পরেরটা কি আছে? পটাশ। পটাশ মানে কি? পটাশিয়াম। তাহলে পটাশিয়াম যদি থাকে তাহলে সেটা পটাশ ফেল্ডস্পার। তাহলে তোমার যদি বলা হয় যে সোডা ফেল্ডস্পারের সংকেত কি, তাহলে তুমি কি লিখবা? Na2O, Al2O3, তারপরে কি? 6SiO2। দেখো কাচের ক্ষেত্রে এই 6 কিন্তু নির্দিষ্ট, এটা মনে রাখতে হবে। কাচের যত বিক্রিয়া পড়বো, সিলিকন যত জায়গায় আছে সামনে সবসময় 6 আছে। কাচের যতগুলো তুমি বিক্রিয়া করবা, দেখবা প্রস্তুতির বিক্রিয়া শেষ শিখবো, তখনও দেখবা এই সামনে কত থাকবে? 6 থাকবে। তাহলে আমার ফেল্ডস্পার কি জিনিস? যে ফেল্ডস্পার হচ্ছে বিভিন্ন অক্সাইডের মিশ্রণ। যদি সোডা ফেল্ডস্পার বলি তাহলে সেটা কি হবে? Na2O, Al2O3, তারপর কি? 6SiO2। একইভাবে পটাশিয়ামটা বললে কি হবে? K2O, Al2O3, 6SiO2। তাহলে এটা কিছু পরিমাণ কি সরবরাহ করে? সোডিয়াম অক্সাইড বা পটাশিয়াম অক্সাইড সরবরাহ করে, যা কি হিসেবে কাজ করে? বিগলক হিসেবে কাজ করে। তো আমরা তো প্রধান কাঁচামালের মধ্যেই পড়লাম যে সোডা। সোডা মানে কি? সোডিয়াম যুক্ত জিনিস। তারা কি করে? বিগলকের কাজ করে। বুঝেছি?
দেখো তারপরটা কি আছে, অ্যালুমিনা। তাহলে অ্যালুমিনা মানে কি, অ্যালুমিনিয়াম যুক্ত কোনো একটা জিনিস। অ্যালুমিনা মানে কি, অ্যালুমিনিয়াম আছে এরকম কোনো পদার্থ। তাহলে সাধারণত অ্যালুমিনিয়াম অক্সাইডকে এই দ্বারাই মূলত অ্যালুমিনা বলা হয়, ওই দ্বারাই। তাহলে তাকে বলতেছে কি, যেটি খুব মূল্যবান পদার্থ, অদক্ষিপ্ত অ্যালুমিনা এর প্রধান উৎস। মূলত এইটা আমার কাজ বানাতে গেলে খুব বেশি দরকার না, ওটা কিছু কিছু কাজে লাগবে, সব জায়গায় লাগবে না। তাহলে আমি শুধু পয়েন্টটা যদি মনে রাখি যে অ্যালুমিনা কাজ বানাতে গেলে একটা কাঁচামাল, তাই ছাড়া আমার এখানে আর কিছু দরকার না। কথা বুঝেছি কিনা? মানে যদি কখনো আসে যে নিচের কোনটি কাঁচের অপ্রধান কাঁচামাল, তখন যেন আমি নামটা মনে থাকে যে অ্যালুমিনা একটা অপ্রধান কাঁচামাল। বুঝেছি? দেখো পরেরটা কি আছে, ব্রক্স। এই ব্রক্স কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা জানি কি না যে অনেক সময় বাসা বাড়িতে এরকম হয়, গরম পানি ডালার সাথে গ্লাস ভেঙে যায়। দেখেছো নাকি যে গরম পানি ঢেলে দিছে, ঢেলে দিলেই সাথে সাথে গ্লাসটা ভেঙে গেছে? কারণ কি, ওই গ্লাসের তাপ সহনশীলতা সঠিক হয়নি। দেখো বলা আছে কি, এটি হচ্ছে কি সোডিয়াম অক্সাইড এবং B2O3 এর উৎস হিসেবে ব্যবহার করা হয়। B2O3 কাঁচের কি করে, বোরন অক্সাইড কি করে, কাঁচের কাঠিন্য এবং তাপ সহনশীলতা বৃদ্ধি করে। তার মানে কি, কাঁচটাকে শক্ত করবে এবং তাপ সহনশীলতা মানে কি, তাপটা সে সহ্য করতে পারবে সেটা সে তৈরি করবে। তাহলে নিশ্চয়ই B2O3 আমার দরকার আছে, ব্রক্সের দরকার আছে। তাহলে ব্রক্স কি করবে, কাজটাকে কঠিন করবে, কঠিন করবে এবং পাশাপাশি কি করবে, তাপ সহনশীলতা ধর্মটা বাড়াবে, অর্থাৎ গ্লাসটা বেশি পরিমাণে তাপটা সহ্য করতে পারবে। দেখো তারপরে আমরা কি বলতেছি, দেখো খেয়াল করো, পরে বলেছি সল্ট কেক। একটু আগে তো বললাম সল্ট কেক মানে কি, সোডিয়াম সালফেট। তাহলে সল্ট কেক থেকে আমরা কি পাবো, সোডিয়ামই তো পাবো। আর সোডিয়ামের কাজ সবসময় কি, বিগলকের কাজ করা। দেখো এই পাশাপাশি সল্ট কেকের আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কাজ থেকে ময়লা দূর করে। কই, যে কাজ তৈরির সময় ট্যাঙ্ক ফার্নেসের ময়লা সমূহ দূরীভূত করতে, কি তৈরি করতে, ময়লাগুলোকে সরাই দিতে। তাহলে তোমার যদি এমসিকিউতে আসে যে কাজ তৈরিকরণের সময় ট্যাঙ্ক থেকে ময়লা অপসারণে কি ব্যবহার করা হয়, তাহলে কি ব্যবহার করা হয়, সল্ট কেক ব্যবহার করা হয়। তাহলে সল্ট কেকের সংকেত আবার কি, Na2SO4। বুঝেছি? পরে কি আছে দেখো, অক্সাইড। তাহলে ওই যে একটু আগে বলিলাম যে আয়রনের অক্সাইড মুক্ত হতে হবে। আবার যদি রঙিন কাজ হয় তখন কি হতে হবে, অক্সাইড থাকতে হবে। রঙিন কাজ তো শুধু এক রকমের না, বিভিন্ন কালারের কাজ হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি আমার শুধুমাত্র একটা অক্সাইড হলেই হবে, বিভিন্ন অক্সাইড থাকতে পারে। দেখো পরে একটা জিনিস দিয়ে আছে, এই যে রঞ্জক পদার্থ, একটু খেয়াল করো। দেখো আমার এই যে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, কোবাল্ট, আয়রন, এই প্রভৃতির প্রত্যেকটাকে বলা হয় অবস্থান্তর ধাতু। তোমাদের মনে আছে কিনা, কি বলে? আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ি সেটে অবস্থান্তর ধাতু। এই অবস্থান্তর মৌলের একটা বৈশিষ্ট্য ছিল, এরা রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর মৌলের বেশ কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের বইতে দিয়ে আছে। কি ছিল, এরা জটিল যৌগ গঠন করে, এরা রঙিন যৌগ গঠন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, প্যারাচুম্বক ধর্ম দেখায়, এরকম কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। তাহলে এইখানে আমরা এই যে ধাতুগুলো ব্যবহার করতেছি, এদের প্রত্যেকেরই কি আছে, একটা কালার আছে। তাহলে যখন তুমি রঙিন কাজ তৈরি করবা, তাহলে নিশ্চয়ই এই ধাতুগুলো ব্যবহার করতে হবে। এক এক কালারের জন্য এক এক রকম ধাতু ব্যবহার করতে হবে। কথা বলছি কিনা? আর এই যে কুলেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিকার ভিতরে আসছে কুলেট কি জিনিস, টিকা বোঝো? এখন তোমরা তো বড় হয়ে গেছো, তোমাকে তো সৃজনশীল। টিকা টিকা নেই, টিকা মানে হচ্ছে ওই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা। তাহলে তোমার কিসে আসবে, অনুধাবনের ভিতরে আসবে যে কুলেট বলতে কি বোঝো। তাহলে কুলেট হচ্ছে সহজ ভাষায় ভাঙা কাজ। কুলেট কি জিনিস? আচ্ছা, দই বানাতে গেলে আগে কি লাগে, বীজ দই লাগে, বোঝো? দই বানাতে গেলে আগে কি লাগে, বীজ দই লাগে। তাই কাজ বানাতে গেলে ভাঙা কাজ লাগে। কেন লাগে, দেখো ভাঙা কাজটা যায় কাছের গলনাঙ্ককে কমাই দেয়। কি করে, ভাঙা কাজ, যে কাজ তুমি তৈরি করতেছো তার গলনাঙ্ককে কি করে, কমাই দেয়। কমাই দিলে লাভটা আসলে কি, একটু বুঝবা কিন্তু, এই জায়গাটা ভালো করে বুঝবা। দেখো কাজ তৈরি করতে গেলে প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয়। বুঝো? কিন্তু তোমরা যে বাসা বাড়িতে রান্না বান্না করো, পানি যে গরম করো, তার তাপমাত্রা সর্বোচ্চ কত আছে, 100, 150, 200, তার বেশি তো নেই। ওই পানি যদি হাতে লাগে কি হয়, হাত পড়ে পুড়ে চাওনা ফোনা উঠে যায়। তাহলে এখানে তাপমাত্রা কত আছে, 1400 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা কি স্বাভাবিকভাবে তৈরি করতে পারবো আলাদা কোনো ব্যবস্থা ছাড়া? তাহলে ওই তাপমাত্রায় যাইতে গেলে আমার কি অনেক বেশি জ্বালানির দরকার হবে না? স্বাভাবিক জ্বালানি দিয়ে তো আর ওই তাপমাত্রা তৈরি করা যাবে না। তাহলে আমার ওইখানে কি অনেক বেশি খরচ হবে না? যদি আমি ওই তাপমাত্রা কমাই নিয়ে আসতে পারি, জ্বালানি তখন বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। তাহলে কি সেটা আমার জন্য লাভজনক নাকি লস? সেটা লাভ। তাহলে আমার টার্গেটটা কি, ওই যে তাপমাত্রা ওইটাকে একটু কি করা, কমাই নিয়ে আসা। তাহলে কি করলি কমে, এই কুলেট যোগ করলি কমে। দেখো যে বলা আছে, কুলেট হলো অব্যবহৃত ভাঙা কাঁচের টুকরা, কাঁচ তৈরিতে ব্যবহৃত কাঁচামালের সাথে এটিকে মেশানো হয়, যা কাঁচকে কি করে, তার মানে কি সহজে গলবে
ওই তাপমাত্রায় যাওয়ার আগেই দেখা যাচ্ছে সে তখন গলাতে সাহায্য করবে। কথা বুঝি কিনা? এবং আরো একটা কাজ আছে, তুমি যখন এই কুলেট ব্যবহার করতেছো, কুলেটের দাম তো কম, ভাঙা কাছের দাম কি কম না? গ্রাম এলাকায় দেখবো যে কাছে শিশি ফিশি তুমি জানি ফেলাই দিচ্ছ, ও কেউ নিয়েও যায় না। তাহলে ওই কাছে তুমি যখন মিশাচ্ছ তাহলে তোমার খরচ আরো কমে গেল না? তাহলে কুলেট ব্যবহার করলে কি হয়, প্রথমত আমার খরচটা কমে, আবার দ্বিতীয়ত কি হয়, আমার কাজটা গলতে সাহায্য করে, মানে কম তাপমাত্রার প্রয়োজন হয়। কথা বুঝি কিনা? তাহলে একটু দেখো, আমরা যদি শুরু থেকে আবার অপ্রধান কাঁচামালগুলো দেখি, তাহলে অপ্রধান কাঁচামালের মধ্যে কি কি আছে? প্রথমটা কি পড়ছিলাম? দেখো এই যে ফেল্ডস্পার, নামগুলো মনে রাখতে হবে। তারপরটা কি? অ্যালুমিনিয়া। তারপরটা কি? বোরক্স। তারপরে কি? সল্ট কেক। তারপর কি? অক্সাইড। তারপর কি? কুলেট। তারপর কি? রঞ্জক পদার্থ। তাহলে কি কি? ফেল্ডস্পার, বোরক্স, সল্ট কেক, অ্যালুমিনা, তারপর কি? রঞ্জক পদার্থ, কুলেট, আরেকটা কি বললাম? অক্সাইড। তাহলে এই কটা আমার কাছের কি? অপ্রধান কাঁচামাল। প্রধান কটা ছিল? তিনটা। কি কি? কি কি ছিল? ছিল বালি, তারপর ছিল কি? সোডা, আর কি? চুন। ক্লিয়ার? এই কটা আমার কি? কাঁচের প্রধান কাঁচামাল আর অপ্রধান কাঁচামাল। তাহলে এবার আমাদের কি লাগবে? কাঁচ উৎপাদনের মূলনীতি, খুবই গুরুত্বপূর্ণ। কাঁচ উৎপাদনের মূলনীতি ভালো করে খেয়াল করো। তাহলে এই কাঁচ উৎপাদনের মূলনীতি 5টা ধাপে সম্পন্ন হয়, বা কাঁচ তৈরি হয় কয়টা ধাপ নিয়ে? 5টা ধাপ নিয়ে। দেখো, যে কোনো শিল্পের প্রথম কাজ কি? কাঁচামাল সংগ্রহ করা। আমার কথা বুঝো কিন্তু, যে কোনো শিল্পের তুমি যাই তৈরি করতে যাও না কেন, আগে তো কাঁচামাল লাগবে। তাহলে যে কোনো শিল্পের প্রথম ধাপে কি হবে? কাঁচামাল সংগ্রহ কর। সেটা কাঁচের হলেও কাঁচামাল, সেটা যদি তুমি কাগজ শিল্প বড় তাও তার কাঁচামাল লাগবে, তুমি যদি সিমেন্ট শিল্প বড় তাও তার কি লাগবে? সব শিল্পের প্রথম ধাপ কি? কাঁচামাল সংগ্রহ করা। কথা ক্লিয়ার কিনা? তাহলে আমার এইখানেও যখন আমি কাজ তৈরি করব তখন আমার প্রথম ধাপ কি হবে? সবসময় কিন্তু কাঁচামাল সংগ্রহ করতে হবে। এখন দেখো, আগে আমরা মূলনীতিতে কি বলেছি, যে মূলনীতি মানে কি? ওই প্রসেসটাকে সংক্ষেপে বলা। যে কোনো কিছুর মূলনীতি বলতে কি বোঝায়? সম্পূর্ণ প্রসেসটাকে সংক্ষেপে বল। তাহলে দেখো, আগে বলতেছি যে কাঁচ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ছিল কয়টা? 3টা। কি কি? একটা ছিল বালি, একটা ছিল সোডিয়াম অক্সাইড বা সোডা, আরটা কি ছিল? চুন। আর এছাড়াও কি লাগে? কিছু অপ্রধান কাঁচামাল লাগে। সেগুলো কি কি? ওই যে ভাঙা কাঁচ, রঞ্জক পদার্থ, আবার কি লাগে? কিছু অক্সাইডও লাগে। এটুকু আমাকে বলা হয়ে গেছে অলরেডি। তাহলে এবার আসো আমাদের মূলনীতি। তাহলে মূলনীতির ভিতরে কি আছে? যে কাঁচ যে তৈরি করবো তার বিক্রিয়া আছে, একটু খেয়াল করে দেখো। তাহলে আমি কাঁচ তৈরি করতে গেলে আমার সোডিয়াম লাগ দিল, ক্যালসিয়াম লাগ দিল, বালি লাগ দিল, 3টে জিনিস। তাহলে সোডিয়ামের উৎস হিসেবে কি ব্যবহার করতেছি? সোডিয়াম কার্বনেট। তার সাথে কারে দিচ্ছি? বালিকে। দিলে এটা উৎপন্ন হচ্ছে সোডিয়াম সিলিকেট। ওই জায়গাটার নাম কি? সোডিয়াম সিলিকেট, Na2SiO3। একইভাবে তাহলে এটা সোডিয়ামেরটা গেল, ক্যালসিয়ামেও লাগবে, তাহলে ক্যালসিয়ামেরটাও দেখো একইভাবে, এটা কি? ক্যালসিয়াম সিলিকেট। বুঝি? এইবার এই দুইটাকে আমি একসাথে করে লিখবো। দেখো, একসাথে করে লিখলে কি হবে? সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, আর কি? সে বালি। 3টা জিনিস লাগবে বলেছি, একটা কি? সোডিয়াম, একটা কি? ক্যালসিয়াম, একটা কি? বালি। তাহলে এটা কি? সোডিয়ামের হচ্ছে এই, এটা কি? ক্যালসিয়ামের, এটা কি? সে বালি। তাহলে এই যে পুরোটা, এটাই হচ্ছে মূলত আমাদের কাছের সংকেত। কাজের সংকেতটা কি? Na2O, তার মানে সোডিয়াম অক্সাইড, তার সাথে কি? ক্যালসিয়াম অক্সাইড, আবার কি? সিলিকনের অক্সাইড। তাহলে Na2O CaO SiO2 কয় অণু? 6 অণু। এই 6 যেন ভুলে যাবা না। বুঝেছি? তাহলে আমাদের কাছের যদি আমাদের বলে মূলনীতি, তাহলে মূলনীতির প্রথমে আমরা কি করব? সোডিয়াম যুক্ত যে কোনো জিনিস তার সাথে আগে বিক্রিয়াটা করব। তাহলে সোডিয়াম যুক্ত কি ছিল? সোডিয়াম কার্বনেট। তারপরে ক্যালসিয়াম যুক্ত জিনিস কি ছিল? ক্যালসিয়াম কার্বনেট। তারপরে কি আছে? এই দুইটাকে একসাথে করব। ক্লিয়ার? এইবার আসো আমাদের পদ্ধতির বর্ণনা। তাহলে আমাদের ধাপে ধাপে যাইতে হবে। তাহলে প্রথম ধাপে সবসময় কি হবে? কি করা লাগবে? কাঁচামালগুলো কি করব? সংগ্রহ করব। তাহলে দেখো দিন প্রথম ধাপটা কি আছে, যে এই ধাপে সাধারণ কাচের শিল্প উৎপাদনের জন্য নির্দিষ্ট অনুপাতে কি করা হয়? সোডিয়াম কার্বনেট, মানে ওই যে কাঁচামালগুলো, চুন, কুলেট ইত্যাদি কি করা হয়? সংগ্রহ করা হয়। দ্বিতীয় ধাপে কি করব? কাঁচামালগুলোর গলাবো। আচ্ছা, গলাতে গেলে তো নিশ্চয়ই একটা পাত্র নিজে গলাতে হবে, কারণ কাঁচ গলানোর জন্য যে চুল্লি ব্যবহার করা হয় তাকে বলা হয় ট্যাঙ্ক চুল্লি বা পট চুল্লি। কি বলেছি? কাঁচ গলানোর জন্য যে চুলো ব্যবহার করা হয়, খাঁটি বাংলায় চুলো, সেই চুলোকে কি বলা হয়? ট্যাঙ্ক চুল্লি বা পট চুল্লি। দেখো এখানে আমার মনে হয় দেওয়া আছে, এখানে দেওয়া থাকার কথা আছে। এই যে ট্যাঙ্ক চুল্লি দেখিছো, বা ওই পাত্র চুল্লি বা পট চুল্লি ব্যবহার করা হয় কাঁচ উৎপাদনের জন্য। আর তাপমাত্রা কত লাগে বলছিলাম? প্রায় 1400°C তাপমাত্রা। ওই সময় কি হয়? কাঁচটা গলে। কাঁচ গলে তখন কি উৎপন্ন করতেছে? এই যে বিক্রিয়াটা। দেখো বিক্রিয়ার এখানে যদি আমি খেয়াল করি, কি উৎপন্ন হচ্ছে সাথে?
তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু ফেনা তৈরি করে বা বাবল তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস না? তাহলে গ্যাস কি করবে? প্রচুর ফেনা বা বাবল তৈরি করবে। দেখো এই যে লেখা আছে গলনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, প্রচুর কি হয়? ফেনা সৃষ্টি হয়। তাহলে তোমরা যদি চাও এটা কিন্তু নিজেরাই বানায় লিখতে পারবে। কিভাবে বানায় লিখবো? যে কাচের গলন, তাহলে কাচকে গলানোর জন্য কোন চুল্লিতে নিয়ে যাবো? পাত্র চুল্লি বা ট্যাঙ্ক চুল্লিতে নিয়ে যাবো। নিয়ে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ কি হবে? গলে যাবে। তার কাজ গলে গেলে বিক্রিয়াটা কি হবে? এসে উৎপাদনের বিক্রিয়া। এই বিক্রিয়ায় প্রচুর কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি। কার্বন ডাইঅক্সাইড তৈরি হলে কি তৈরি হবে? ফেনা তৈরি হবে। আমি যদি এইটুকুও লিখতে পারি তাও তোমার ক্লিয়ার। বুঝছি কিনা দেখো। তাহলে এটা আমার কয় নাম্বার ধাপ গেল? 2 নাম্বার ধাপ। এবার 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ আছে কাজকে আকৃতি দিতে হবে। এক এক কাজের আকৃতি এক এক রকম না? এই ফ্লো চার্ট আমরা পরে দেখবো। আগে দেখো এই যে কি বলেছি, আকৃতি দান। তাহলে কাজ কিন্তু গলে গেছে। গলে যাওয়ার পরে কাজকে কি করতে হবে? বিভিন্ন শ্বাসে নিয়ে যেতে হবে না? শ্বাসে নিয়ে যাই সেখানে কি করতে হবে? তার মধ্যে রাখতে হবে। রাখলে কাজ কি করবে? আস্তে আস্তে সেই আকার ধারণ করবে। তাহলে আকৃতি দানও তো তুমি এমনি বানা লিখতে পারবা। তাহলে আকৃতি দান কি? গলিত কাজটাকে নিয়ে আমি বিভিন্ন শ্বাসে দেবো। শ্বাসে দিয়ে কি করবো? সেই শ্বাসের অনুসারে আমি যেরকম বানাতে চাচ্ছি সেরকম ভাবে তৈরি করবো। কথা বলতো কিনা দেখো। দেখো এই 4 নাম্বার পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 যা, এই 4 নাম্বার আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি আছে দেখো? কোমলায়ন বা পাইন দেওয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু বুঝবা কিন্তু, আমার কথা মন দিয়ে শোনো। তুমি কাজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলাইছো? ঠিক তো? তুমি যদি 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজকে গলায় একটা নির্দিষ্ট আকৃতি দিছো, দিয়ে সাথে সাথে যদি কাজটাকে তুমি ওইখান থেকে নিম্ন তাপমাত্রায় নিয়ে চলে আসো, নিম্ন তাপমাত্রা মানে ধরো কক্ষ তাপমাত্রায় যদি নিয়ে চলে আসো, এই কি বলেছি কথা? যে কাজকে ওই 1400 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি ডাইরেক্ট তুমি নিম্ন তাপমাত্রায় নিয়ে চলে আসো, ওই কাজ হয়ে যাবে ভঙ্গুর প্রকৃতির। ভঙ্গুর মানে কি? ভাঙে যাবে, হঠাৎ ফাটে যাবে। তাহলে কি কাজ জিনিসটা ঠিকঠাক হলো? তাহলে তোমার কি করতে হবে? ওই কাজটাকে আস্তে আস্তে তাপমাত্রা কমায় নিয়ে আসতে হবে। ধরো প্রথমে 1400 ছিল, আমি কমায় 1200 করবো। তারপর কি করবো? 1000 করবো, 800 করবো। এইভাবে আস্তে আস্তে কমাবো। এখন যখন আমি কমাবো তখন কিন্তু আমার একটা কাজ আছে। কেমন কাজ? ধরো আমার প্রথমে 1400 ছিল, সেখান থেকে আমি 1200 আনলাম। আইনে আমি 1000 আনবো না, ওই 1200 আবার একটু জাল দেবো। মানে 1200 তাপমাত্রা ফিক্সড করে তার একটু তাপ দেবো, দিলাম। এবার একটু সময় পরে 1200 কিন্তু চলতেছে। এবার তারপর আমি 1000 আনলাম, আইনে কি করবো? আবার একটু তাপ দেবো। ওই একই ডিগ্রিতে কিন্তু বাড়াবো তা না, বা 1000 ফিক্সড করে 1000এই তাপ দেবো। এবার 1000 থেকে আবার কি করবো? 800 এনে কি করবো? 800তে আবার একটু তাপ দেবো। দেখো এখানে একটু বলে দিয়ে আছে, লাইনটা একটু দেখো, তাহলে তোমরা পরপর বুঝে দেবা যে গলিত কাজ বস্তুকে একটি বিশেষ তাপমাত্রার উপর দীর্ঘক্ষণ রাখার পর ধীরে ধীরে শীতল করে শক্তিশালী এবং সুষম ঘনত্ব সম্পন্ন কাজ বস্তুতে রূপান্তরিত করার পদ্ধতিকে কি বলে? অ্যানিলিং বা কোমলায়ন বা পাইন দেওয়া। বলছে আকৃতি দানের পর কাজ সামগ্রীর মধ্যে হঠাৎ ঠান্ডা করলে কাজ সামগ্রীতে কি হয়? পীড়নের সৃষ্টি। পীড়ন মানে কি? অসাম্য বল। পীড়নের ফলে কাজটা কি হয়ে যায়? ভঙ্গুর হয়ে পড়ে। তার মানে কি? কাজটা সহজে ভেঙে যাবে। ফলে সামান্য চাপে বা তাপমাত্রায় কাজ সামগ্রী কি হয়? ভেঙে যায়। তাহলে এই পীড়ন কমানোর জন্য কাজ সামগ্রীকে বেশ কিছুক্ষণ কি করতে হবে? গলনাঙ্কের কাছাকাছি একটি বিশেষ তাপমাত্রার উপরে রাখা হয়। এই তাপমাত্রাকে কি তাপমাত্রা বলে? কোমলায়ন তাপমাত্রা বলে। এরপর এই সামগ্রীকে কম হ্রাসমান তাপ সম্পন্ন, এই কথার মানে কি? আস্তে আস্তে তাপমাত্রা কমাবো, কয়েকটি কক্ষে পাঠিয়ে ধীরে ধীরে কি করা হয়? শীতল করা হয় এবং ঘরের তাপমাত্রায় নিয়ে আসে। ঘর মানে কি? যে কক্ষ তাপমাত্রায় নিয়ে আসা হয়। তাহলে এর ফলে কাজটাকে অনেক বেশি স্বচ্ছ, সুষম অর্থাৎ সমান ঘনত্বযুক্ত কাজ সামগ্রী পাওয়া যায়। তাহলে এবার যখন আমি কাজ পেলাম, এবার কি করতে হবে? বাজারে নিয়ে যেতে হবে। বাজারে নিয়ে যাওয়ার জন্য কাজের তো আবার গ্রেড আছে। এ গ্রেডের কাজ, বি গ্রেডের কাজ, সি গ্রেডের কাজ। তাহলে সেইগুলো কি? সেই অনুসারে ভাগ করে ফেলবো। যেমন ইটের ভাটা ইট পড়ায় দেখিস, সব ইট কি এক গ্রেড? ঠিক তো? তাহলে ইটেরও কি আছে? এ গ্রেড, বি গ্রেড, বা ওই যে 1 নাম্বার ইট কয়, 1.5 নাম্বার ইট কয়, শুনেছি কিনা? তাহলে কাজেরও কি হয়? এরকম একটা গ্রেডিং করতে হয়, যে এই কাজটা বেশি ভালো, এই কাজটা কম। সেই অনুসারে গ্রেড করে তারপর কি করবো? বাজারজাত করে দেবো, দোকানে নিয়ে যাবো, বেচা কেনা করে ফেলবো, কাজ উৎপাদন শেষ। এই যে প্রসেসটুক দেখো, এই প্রসেসটুক একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, একটু খেয়াল করে দেখো। তাহলে প্রথমে কি বলেছি? নির্দিষ্ট অনুপাতে কাঁচামাল সংগ্রহ করো। এবার ওই কাঁচামাল গুলোর কনে নিয়ে যেতে হবে? ট্যাঙ্ক চুল্লিতে বা পাত্র চুল্লিতে। এবার চুল্লিতে কি করতে হবে? যদি রঙিন কাজ তৈরি করতে চায় তাহলে রং দিতে হবে, আর যদি রঙিন কাজ না করি তাহলে দেবো না। কথা বলছি কিনা? এবার তারপর দেখো এখানে নিচে কি লিখেছে, দেখো যে বায়ু ও প্রডিউসার গ্যাস, গরম জ্বালানি গ্যাস। ওই যে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বানাতে হবে না? তাহলে আমার জ্বালানি লাগবে না? তাহলে জ্বালানি হিসেবে কি দিতে হবে? গরম জ্বালানি গ্যাস অথবা কি বায়ু ও প্রডিউসার গ্যাস। এই প্রডিউসার গ্যাস হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবার সেখান থেকে কি হবে? কাজটা গলে গেল। গলে গেলে তোমার কাজ কি?
আকৃতি দিতে হবে, আকৃতি দেওয়ার জন্য কি লাগবে? শ্বাস লাগবে। তাহলে কি বিভিন্ন প্রকার শ্বাস। এবার মনে করো তুমি শ্বাস দিলে, শ্বাস দিয়ে তো বিভিন্ন আকার বানালে। এখন আকার বানানো বাদেও তুমি তো কাছের অনেক সময় প্লেন কাজ বানাও না? ওই যে জানলার কাজ, তারপরে আমাদের দরজা জানলার সব জায়গায় যে কাজগুলো বানায় ওগুলো কি আকারে থাকে? শীট আকারে থাকে। তারপর তারা কি করতে হবে? পেশন করতে হবে। পেশন দেখো, যদি কেউ চায় যে আমি এই পুরোটুক না লিখবো, না লিখে শুধু আকৃতি দান লিখবো, তাও কিন্তু হবে। আমি কি বলেছি, আমার কথা কি বুঝিস? এই আকৃতি দানের ভিতরে এই 3টা ধাপ, যে বিভিন্ন প্রকার চাষে নেবো, কাছে শীট বানাবো, পেশন করব। আমি মনে করো আমি চাচ্ছি না আমি এইটুক লিখবো, আমি তাহলে কি করবো? ডাইরেক্ট একটা বক্স দিয়ে আকৃতি দান লিখবো। বুঝেছি? এবার আকৃতি দানের পরে কি করতে হবে? ওই সে অ্যানেলিং বা কোমলায়ন। এই কোমলায়নের মধ্যে কিন্তু আবার বেশ কিছু ধাপ আছে, দেখিছো? যে বাছাইকরণ, অর্থাৎ কোনগুলো আমি কাজ হিসেবে ব্যবহার করবো, যে গ্রেড করবো, পরিষ্কার করব যদি কোনো ময়লা থাকে। তারপরে যে কর্তন, কর্তন মানে কি? কাজ কাটে সাইজ করতে হবে না, বিভিন্ন মাপের কাজ আছে না? তারপরে আবার কি করতে হবে? যে কোনা গোলাকরণ, মানে কাছের কোনায় কিন্তু অনেক ধার থাকে, তাহলে ধারগুলো কি করতে হবে? কমাতে হবে। মানে কাজ যখন তুমি তৈরি করবা, কাজ যখন কাটো, ওই গায়ে কি হয়? অনেক ধার থাকে। তারপরে কি করতে হবে? যে ফিনিশিং, আর পরে প্রস্তুতকৃত কাজ, পরে কি করবো? বাজারজাত করবো। তাহলে তুমি যদি মূলনীতি বোঝো তাহলে এটা কিন্তু তুমি লিখতে পারবা, যদি মূলনীতি বোঝো। তাহলে মূলনীতি কয় ভাবে? 5 ভাবে। প্রথমটা কি? কাঁচামাল সংগ্রহকরণ। তারপরটা কি? গলন, মানে পট চুল্লিতে নিয়ে যাবা, নিজের তাপমাত্রা দিয়ে গলাবা। তারপরটা কি? আকৃতি দান। তারপরটা কি? কোমলায়ন বা পাইন দেওয়া। শেষে কি? বাজারজাতকরণ করলে আমার কাজ কাজ ক্লিয়ার। বুঝেছি? এবার দেখো পরে কি আছে। দেখো বিভিন্ন প্রকার কাজ, এই প্রত্যেকটা টানাটন্ডনে মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। প্রত্যেকটা। প্রথমটা কি আছে? সফট গ্লাস বা কি? সাধারণ কাজ। তাহলে সাধারণ কাজের মধ্যে কি থাকে সেটা মুখস্থ করতে হবে। তাহলে সাধারণ কাজের মধ্যে এই থাকে। সাধারণ কাজ কোন কাজে ব্যবহার করা হয়? দেখো এই যে আছে, যে কই সে বোতল জাতীয় জিনিস তৈরি করতে। তাহলে তোমার কি পড়তে হবে? সফট কাজ কি জিনিস, ওর ভিতরে কি কি আছে, ওর ব্যবহার কি। একইভাবে দেখো তারপরে আছে হার্ড গ্লাস। তাহলে হার্ড গ্লাসেরও কাজটা কি? হার্ড গ্লাসের মধ্যে কি কি আছে, ওটা কোন কাজে ব্যবহার করা হয়, বুঝছো কিনা দেখো। একইভাবে পরেটা কি আছে? ফিল্ড বা অপটিক্যাল গ্লাস। তাহলে তার ভিতরে আমার কি আছে? সংকেতটা কি? প্রত্যেকটা সংকেত লাগবে, এবং তার সাথে এটা কোন কাজে ব্যবহার করা হয়। দেখো পরেটা কি আছে? কোকারিজ গ্লাস। কোকারিজ মানে কি? রান্না বাড়ার ক্ষেত্রে যে সেগুলো ব্যবহার করা হয়, তাহলে সেগুলোর জন্য কি কি আছে? তারপর চশমার কাছেও কিন্তু এটার ব্যবহার করা হয়, বুঝছো। তারপরে কি আছে? ওপাল গ্লাস। এই প্রত্যেকটার নাম, সংকেত, ব্যবহার টানাটনটনে মুখস্থ করতে হবে। নাম, সংকেত, ব্যবহার, বুঝছো। তারপর দেখো যে ফাইবার গ্লাস, এটাও লাগবে। পরে দেখো কি আছে? লেমিনেটেড সেফটি গ্লাস। এই আমাদের আসছে নামগুলো মনে রাখতে হবে, কার কি ব্যবহার তাই করতে হবে। কথা বলেছি? তাহলে এগুলো কিন্তু মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, যে আমার কোন কাজ তৈরি করতে গেলে কি লাগবে, তার কি ব্যবহার আমার সবসময় তাই লাগবে। দেখো পরে এই যে আছে কালার গ্লাস, মানে কি? রঙিন কাজ। তাহলে রঙিন কাজের মধ্যে কি করতে হবে? ওই চিত্রকে দেখাইলাম, বিভিন্ন ধাতু দিতে হবে। তাহলে কি? কপার দিতে পারি, আয়রন দিতে পারি, ক্রোমিয়াম দিতে পারি, ইত্যাদি দিতে হবে। দেখো পরে একটা প্রশ্ন আছে যে কাচের উপর নকশা করা হয় কিভাবে। দেখো বলিলাম যে নকশা করার সময় কি লাগবে? এই শেপ লাগবে। দেখো কাচের উপরে নকশা করতে কিভাবে? সাধারণত কাচের উপরে মোম বিছাই দিয়ে, ছুরি দিয়ে নকশাটা করতে হয়। কি বলেছি? কাচের উপরে মোম দিয়ে, ছুরি দিয়ে কাটে কাটে নকশাটা করতে হয়। করার পর ওই যে ছুরিতে যে দাগ দিলে না, তারপরে ওই এই শেপ দিয়ে দিতে হয়। এই শেপ দিয়ে দিলে ওই যে জায়গায় দাগ দিছো, এই শেপ সেই জায়গায় একটু গর্তের মতো ডিজাইন করে ফেলায়। কি করে ফেলায়? একটু গর্তের মতো করে ফেলায়। দেখো আমরা একটু পড়ি। বলেছে কাচের উপর মোমের আবরণ দিয়ে তার উপর ধাতুর কি করতে হবে? সরু কলম দিয়ে চিত্র অঙ্কন করে বা লেখা করা হয়। এবার বলা হচ্ছে খোদাই করা অংশের উপর কি দেওয়া হয়? এইচএফ অ্যাসিড ঢেলে দেওয়া হয়। দেওয়ার সাথে সাথে SiO2 এর সাথেও কি বিক্রিয়া করে, বিক্রিয়া করে ওই যে একটা যৌগ উৎপন্ন করে। যে এই যে যৌগটা কইছে, এই যে যৌগটা তার সংকেত লিখেছি, যে হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড উৎপন্ন করে, ফলে নকশা বরাবর কাছে কি হয়? গর্ত হয়ে যায়। তাহলে পরে পানি দিয়ে ধুয়ে মোম তুলে ফেলা হয়। এভাবে মূলত কি করা হয়? কাছের নকশা করা হয়। নকশা করা কিন্তু কঠিন কাজ না। কাছের উপরে কি করবো? মোম দেবো, দিয়ে একটা ছুরি দিয়ে তার উপরে ডিজাইনটা করবো। ডিজাইনটা করার পরে কি করবো? তার উপরে এই শেপ দিয়ে দেবো। তাহলে এই শেপ কি করবে? ওই যে কাছের যে SiO2 ছিল তার সাথে বিক্রিয়া করবে, করে কি উৎপাদ তৈরি করতেছে? এই যে হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড, এটা বানাচ্ছে। বানালে কি হয়ে যাচ্ছে? আমার ওইখানে ডিজাইন হয়ে যাচ্ছে। বুঝেছি? এবার আমরা শুনি না, ওই যে মন্ত্রী মিনিস্টার আছে, তাকে গাড়িতে কি থাকে? বুলেট প্রুফ গ্লাস। এখন এই আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না, যদি মনে চাই পড়ো, না চাইলে না পড়ো, কিন্তু ওটা গুরুত্বপূর্ণ। বুঝছো কিনা দেখো। এই অধ্যায়ের কিন্তু মানে প্রত্যেকটা শিল্প উৎপাদন এরকম, যে কি করব?
আগে ওই জিনিসটা কি, তারপরে তার কি ধর্মাবলী আছে, ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম কি আছে, তারপরে কি তার কাঁচামাল মানে বানাতে গেলে কি কি লাগবে, তারপরে আমার কি দরকার ওর মূলনীতি, আর তারপরে এই যে বিভিন্ন ধরনের যে কাজ আছে তার প্রয়োগ। বুঝছো কিনা দেখো, কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় সমস্যা থাকলে বলো, সেটা আরেকবার বলে দিই। ধাপ তো 5টাই। তুমি বাজারে চলে আসলো কাজ, এবার তুমি কি করবা? কাজ বাজারে চলে আসছে মানে বাড়ি এনে জানলা লাগাই দাও, এছাড়া তার কিছু করার নেই। বুঝছো? তাহলে এটা কি কাজ। আর তোমাদের কাজ হচ্ছে আমি তোমাকে গ্রুপে লিংক দিয়ে দেবো, সেনতে দেখে দেখে এই নোটগুলো করে ফেলা। বুঝেছো? আজকে দিয়ে দেবানি গ্রুপে, সেখান থেকে করে ফেলবা, সবগুলো দিয়ে দিবানি আমি, তুমি সেখান থেকে দেখে দেখে করে ফেলবা। বুঝতে পারিছো? বুঝিনি? তো এই গ্রুপ আছে কোনটা? আচ্ছা, যা আছে সেখানে দিয়ে দেবো, আমার নক দিস। যাই হোক, আর কার কোনো সমস্যা থাকলে ওই সময় আমার বলবা, যে জায়গায় বুঝিনি তাহলে সেই জায়গায় বুঝাই দেবো। ঠিক আছে? পরের ক্লাসে আমরা সিমেন্ট শিখবো, সিমেন্ট, পরের ক্লাসে সিমেন্ট শিখবো। ঠিক আছে?